প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের দেশে ধর্ষণের পরিমাণ, ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। আমাদের দেশে বীর্যবান পুরুষের সংখ্যা বেড়ে গেছে। আমাদের পত্রিকার পাতা খুললে অথবা সোশ্যাল মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দেখলেই আমরা এই ছবিগুলো দেখতে পাই। কোথায় নারী ধর্ষিত হয়েছে, কোথায় শিশু ধর্ষিত হয়েছে, কোথায় কাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, কোথায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এই কাজগুলো থেকে বোঝা যায় যে আমাদের দেশে বীর্যবান পুরুষ অনেক বেশি। আমরা এই বীর্যবানদেরকে এক্সপোর্ট করতে পারি। যেই সব দেশে জনসংখ্যা কম, আয়তন অনেক বেশি, বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া, লোকসংখ্যা হচ্ছে প্রায় 14-15 কোটি। তো এই 14-15 কোটির দেশে আমাদের দেশ থেকে যদি বীর্যবান পুরুষরা সেখানে যায় এবং তারা সেখানে 200-400 বিয়ে করেন অথবা নারীদের সাথে মিলিত হন, সন্তান উৎপাদন করেন, সেই দেশেরও কাজে লাগবে এবং তাদের কাজই হবে এইটা যে আমরা বিদেশে আর শ্রমিক ওইভাবে পাঠাবো না, এই ধরনের শ্রমিক আমরা পাঠাতে চাই। বিভিন্ন দেশে যৌনকর্মী আছে, আমরা যৌনকর্মী পুরুষ হিসাবে অনেককে পাঠাইতে পারি এবং তারা অনেক বেশি সন্তান উৎপাদনে সক্ষম হবেন। যাদের যত বেশি ক্ষমতা আছে, যে যত বেশি বীর্যবান, বাংলাদেশকে তত বেশি টাকায় বাংলাদেশ থেকে তাকে এক্সপোর্ট করা হবে। ইউক্রেনে যেতে পারে, কানাডায় যেতে পারে, অর্থাৎ যেসব দেশের লোক সংখ্যা কম, কারণ এদেরকে থামানো যাবে না। এদের রুচি, বিবেক, বাংলাদেশে থেকে এরা বিবেক বর্জিত, এরা কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আমি একটা হেডলাইন পড়ি সমকালের, বন্ধুকে জিম্মি করে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ। অর্থাৎ দলবদ্ধ ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর তার মেরে ফেলা, জিভ কেটে ফেলা, এই বিভৎস ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে এবং গত 7 মাসে তার সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এবং এটি কারা করে? পুরুষরাই করে, কারো ভাই, কারো হাজব্যান্ড, কারো শ্বশুর, এগুলো করে থাকেন। এবং তারা সবাই, আমি জানি না কোন বিবেকের অধিকারী, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না। যখনই নারী দেখেন তখনই তাদের দণ্ডায়মান হয়ে যায়। সো তাদেরকে আর দেশে রাখা যাবে না, বিদেশে এক্সপোর্ট করতে হবে। এদেরকে ওইসব দেশে রাস্তা ছেড়ে দিতে হবে এবং বাংলাদেশ হয়তো এর দ্বারাও কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। বন্ধুকে জিম্মি করে কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে সিএমএইচে স্থানান্তর। আরও দুঃখজনক এই ঘটনা, এবং শিশুরা বেশি ধর্ষিত হচ্ছে। কাজে যাদের ঘরে শিশু আছে, ছেলে হোক মেয়ে হোক, নিজের অধীনে রাখবেন, একদম বাবা মার অধীনে। পরিবারের অন্যান্য সদস্যের দ্বারাও শিশুরা নির্যাতিত হয়, মামাতো ভাই, খালাতো ভাই, মামাতো বোন, নানানভাবে চাচাতো বোন। সেখান থেকে মুরব্বীরা, বয়স্করা যখন শিশুদেরকে আদর করবেন, সেদিকেও খেয়াল রাখবেন। কী উদ্দেশ্যে তিনি আদর করছেন, কী উদ্দেশ্যে তিনি শিশুটিকে টেনে নিচ্ছেন, সন্দেহজনক সব কিছু। প্রত্যেক সময় বাবা মা বিশেষ করে সন্তানদেরকে, শিশুদেরকে কাছে রাখার চেষ্টা করবেন। আর বড়রা সাবধানে থাকবেন, মেয়েরা সতর্ক থাকবেন, কারণ মেয়েদেরকে দেখলেই আমাদের দণ্ড থিত হয়ে যায়। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির কর্মচারী, তিনি একজন নারীকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অপমান করেছেন, পর্দা নিয়ে কথা বলেছেন, ওড়না নিয়ে কথা বলেছেন। তাকে পুলিশ অ্যারেস্ট করেছে ওই নারীর কমপ্লেইনের ভিত্তিতে। পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা তাকে ছাড়ানোর জন্য শাহবাগ থানায় গিয়েছেন, তাদেরকে প্রথমে অনেকেই মনে করেছেন যে তারা কোনো মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসায় যেই পরিবেশে তারা থাকেন, যে পোশাকে থাকেন, সেটি না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা। এবং তাদের গেট আপ সেট আপ দেখে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কোথায় আছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। সারা দেশে ধর্ষণের পরিমাণ কি, ছেলেদের আল্লাহ বিবেক দিক, এবং ছেলেরা নিজেদের বাড়িতেও তো মা বোন আছেন এবং এগুলো তারা বিবেচনায় রাখেন না, বিবেকহীন হয়ে যান, বিবেক হারিয়ে ফেলেন। উত্থিত হলে কিছু করার নাই, এটিকে কি করার এটি তারা ভাবতে পারেন না। অর্থাৎ সারা পৃথিবীতে মানুষ চলাচল করে তো নারী পুরুষ একসাথে, আমরা দেখি আছে, ধর্ষণ আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু তার পাশাপাশি বিবেকবানও মানুষ আছে এবং বিবেকহীন মানুষ
বাংলাদেশে বেশি হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি স্বল্প বসনে নারীরা চলে, পুরুষরা চলে। আমাদের দেশে এটাকে তীব্র সমালোচনা করা হয়। সেটি হচ্ছে, একটু ব্যাখ্যা করি, শীত প্রধান দেশ যেগুলো, সেখানে 8 থেকে 9 মাস ঠান্ডা থাকে, প্রচণ্ড ঠান্ডা, এবং তাদের সারা শরীর, নাক, মুখ, শুধু চোখটা ছাড়া সব কিছুই ঢাকা থাকে, হাত মোজা, পা মোজা। তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় না, সূর্যের তাপ লাগে না, সূর্য ঠিকমতো উঠে না, আকাশ মেঘলা থাকে, সব কিছু মিলিয়ে তাদের স্কিন প্রবলেম হয়। এবং যখন সামার আসে, 3 মাস 2 মাস সময় পায় তারা, তখন তারা সারা শরীরে রোদ লাগানোর চেষ্টা করে, এবং অল্প জামা কাপড় না পরলেই তাদের জন্য ভালো। যত কম পরা যায়, যত কম জামা কাপড় পরা যায় নারী পুরুষ উভয়ই, ততটুকু তারা পরিধান করেন, কারণ সারা শরীরে তাদের রোদের ব্যবস্থা তখন দরকার। এটা চিকিৎসকদের কথা, মেডিকেল সায়েন্সেরই কথা। এবং প্রচণ্ড রোদের জন্য সময় যেহেতু অল্প, 3-4 মাস, তারা সি বিচে যান, বালির উপর শুয়ে থাকেন, সারা শরীরে রোদ লাগান। এটা হচ্ছে নিয়ম। আমরা সেটাকে অশ্লীলতা হিসাবে দেখি। শীতকালে দেখেন না কোন নারী বা কোন পুরুষ অল্প কাপড় পরিধান করে, সেটা দেখেন কেউ আছে না। যেই দেশে যে ওয়েদার, সেই দেশে সেভাবেই চলবে মানুষ। আমাদের দেশে যে ওয়েদার, সেভাবেই চলবে মানুষ। গরম এক ধরনের। সৌদি আরবে যেই ধরনের কাপড় পরে, সেটা হচ্ছে মরুভূমির দেশ যেগুলো আছে, সেগুলোতে প্রচণ্ড রোদ এবং মরুভূমির তাপ, সমস্ত কিছু মিলিয়ে সারা শরীরকে সাদা কাপড়ে ঢেকে রাখতে হয়। সারা শরীরকে সাদা কাপড়ে ঢেকে রাখতে হয়, শুধু মুখটা ছাড়া। সারা শরীর ঢাকা, কারণ সাদা কাপড় তাপকে বাধা দেয়, শরীর হিট তৈরি হয় না। কিন্তু কালো কাপড় সেখানে গরমের দেশে খুব একটা পরা যায় না। সো এটা বুঝতে হবে, মানতে হবে, ভাবতে হবে, যেই দেশের যে ওয়েদার, সেই দেশে সেই ধরনের পোশাক, যেই দেশে যে ওয়েদার, সেই দেশে সেই ধরনের পোশাক পরিধান করতে হয়। তবে আমাদের দেশের পুরুষেরা যখনই কোনো নারী দেখেন, তারা দণ্ডায়মান হয়ে যান। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে সিএমএইচে স্থানান্তর। অনেকে পত্রিকা পড়ার সময় পান না, তাদের জন্য এটি পড়ে শোনাচ্ছি। শিশুটিকে এখন সিএমএইচে পাঠানো হয়েছে। শিশুটির বয়স 8 বছর মাত্র। কিভাবে ধর্ষিত হয়েছে এটা শুনলে আপনারা অবাক হবেন। গভীর রাতে তাকে ধর্ষণ করা হয়। কে করেছেন সেটা এখন আপনাদেরকে শুনাই। ঘটনার বর্ণনায় শিশুটির বড় বোন গণমাধ্যমকে বলেন, বুধবার মেয়েটি তার বোনের বাড়িতে বেড়াতে গেছেন, অর্থাৎ বোনের হাজব্যান্ডের বাড়িতে। মেয়েটা যেখানে থাকে, নারী, তার ছোট বোন, ওই বাড়ির বউয়ের ছোট বোন, তার বয়স 8 বছর, সে তার বোনের বাড়িতে বেড়াতে গেছে। বুধবার রাতে আমার স্বামী ও ছোট বোনকে নিয়ে একই কক্ষে ঘুমাই। সেহেরি খাওয়ার পর ঘুম থেকে উঠে দেখি ছোট বোন মেঝেতে কাঁপছে আর কাঁদছে। আমি ভেবেছি শীতের কারণে কাঁপছে, আর সেও তখন ভয়ে কিছু বলেনি। পরে সকালে ঘুম থেকে উঠে বিস্তারিত সে জানায়। ওই নারী অভিযোগ করেন, রাতে আমার শ্বশুর, ওই নারীর শ্বশুর তার ছোট বোনকে ঘুম থেকে তুলে অন্য কক্ষে নিয়ে যায়। মাই গড! সেখানে তাকে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখায়। স্বামী দরজা খুলে দেয়, মানে তার ছেলে বাপকে দরজা খুলে দিয়েছে তার শ্যালিকাকে নিয়ে যাওয়ার জন্য। শ্যালিকার বয়স হচ্ছে 8 বছর। শাশুড়িও ঘটনাটা জানে। ওই পুরুষটার, অর্থাৎ শ্বশুরটার ছেলের বাবার বউ আছে, ছেলের মা আছে আর কি। শাশুড়িও ঘটনাটা জানে। নারীর শাশুড়ি ঘটনা বলে দেওয়ার কথা বলায় তাকে সেটিকে মারধরও করে। পরে তাকে আমার কক্ষে দিয়ে যায়। সব কিছু শেষ হওয়ার পর তাকে মেয়েটার কক্ষে দিয়ে যায়। বাবাকে দরজা খুলে দিয়েছে ছেলে, ঠিক আছে। শিশুটির বোন বলেন, আমাকে সকালে আমার স্বামী ও শাশুড়িকে ঘটনা বললে তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, আমাকে মারধরও করেন। এতে আশেপাশের লোকজন জানতে পারে এবং ছোট বোনের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে আমার শাশুড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে আমার বাবাকে ফোন করে অসুস্থতার কথা জানায়। যেহেতু রিস্ক হয়ে যাচ্ছে, মেয়েটা যদি মারা যায় তাহলে তো ওরা সবাই সমস্যায় পড়ে যাবে। সেই জন্য হাসপাতালে নিয়ে গেছেন যে সুস্থ করা যায় কিনা, কিন্তু সুস্থ করা যায়নি। ওই নারী বলেন, 4 মাস আগে আমার বিয়ে হয়। এই নারীর 4 মাস আগে বিয়ে হয়। বিয়ের 2 মাস পরে শ্বশুর আমাকে শ্লীলতাহানি করেন। অর্থাৎ 4 মাস আগে বিয়ে হয়, বিয়ের 2 মাস পরেই শ্বশুর
ওই নারীর সাথে, বুঝছেন তো ঘটনাটা, অর্থাৎ ছেলের বউয়ের সাথে, হ্যাঁ, এই ঘটনা স্বামীকে বললে উনি বেশি বীর্যবান, তাকে বিদেশে এক্সপোর্ট করার প্রয়োজন। এই ঘটনা স্বামীকে বললে তিনি বিশ্বাস করতে চান না। নারী তার স্বামীকে বলছে, স্বামী বিশ্বাস করে না। তিনি আমার পরিবারকেও জানিয়েছিলাম, মেয়ে তার পরিবারকেও জানিয়েছে, কিন্তু মান সম্মানের ভয়ে তখন বিষয়টি নিয়ে আর কিছু করা হয়নি। দুঃখজনক। বীর্যবান অনেক শ্বশুর আছেন, বীর্যবান অনেক বাবা আছেন, বীর্যবান অনেক ছেলে আছেন। সো আমরা বিদেশে আমাদের এই বীর্যবানদেরকে এক্সপোর্ট করতে পারি, তাহলে যদি আমাদের দেশের নির্যাতন কিছুটা কমে এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। বন্ধুরা, আপনারা যারা শুনছেন, আপনাদের মধ্যে অনেকে ছেলে আছেন, বিশেষ করে এই বিষয়গুলো মনে রাখবেন। আমরা যারা ছেলে আছি, ছেলেরা কলঙ্কিত হয়ে যাচ্ছে অবৈধ কাজ করতে গিয়ে। মেয়েরা রাস্তাঘাটে চলবে, মেয়েরা অবশ্যই শালীন অবস্থায় চলবেন, ভালোভাবে চলবেন। কিন্তু শালীন অবস্থা বলতে মেয়েটা তার স্বাধীনতা অনুযায়ী যদি চলাফেরা করে, আপনি সেদিকে তাকাবেন কেন? আপনি মেয়েকে তাকিয়ে ডিস্টার্ব করবেন কেন? আপনি তার পথে চলায় বাধাগ্রস্ত করবেন কেন? পথ চলায় আপনি তার স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়াবেন কেন? আপনার অবস্থান মতো আপনি চলাচল করুন, আপনি কারোর দিকে তাকাবেন না। পৃথিবীর কোনো দিকে নারীর দিকে যদি তাকায় বা পুরুষের দিকে তাকিয়ে থাকে নারীরা, এটা যদি নারী পুরুষ উভয়ই মামলা করতে পারবে, এটা তাদের অধিকার। অর্থাৎ উদ্দেশ্যমূলকভাবে কোনো পুরুষ বা নারীর দিকে আপনি তাকিয়ে থাকতে পারবেন না, সেটাই সন্দেহজনক। কেন আপনি তাকালেন? কেন আপনি এতক্ষণ তাকিয়ে থাকলেন? কিন্তু আমাদের দেশে আমরা তো এক পলক তাকাই, কিন্তু আমাদের পলক আর পড়ে না, আমরা তাকিয়েই থাকি। এবং যে কারণে নানান অঘটন বাংলাদেশে ঘটছে এবং বিবেকহীন এবং মাত্রাতিরিক্ত বীর্যবান বেড়ে গেছে এখন বাংলাদেশে। সো বীর্যবানদেরকে হয় আইনের আওতায় নিয়ে কঠিন শাস্তি দিতে হবে, না হয় বিদেশে যেসব দেশের জনসংখ্যা কম সেখানে পাচার করে দিতে হবে অথবা এক্সপোর্ট করতে হবে। এবং আদম ব্যাপারী যারা আছেন তারা এই কাজটি করতে পারেন। রাশিয়া, ইউক্রেন, কানাডা বা অন্যান্য দেশে যেখানে জনসংখ্যা কম, সেখানে আমাদের দেশ থেকে বীর্যবান পুরুষদেরকে আপনারা গোপনে বাংলাদেশ থেকে পাচার করতে পারেন। যাই হোক, বাংলাদেশের স্বস্তি শান্তি ফিরে আসুক। যে অস্থির বাংলাদেশ এখন আমরা দেখছি, সেই বাংলাদেশ থেকে আমরা পরিত্রাণ চাই, মুক্তি চাই। ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুক। তবে যাওয়ার আগে আরেকটি কথা, যাদের শিশুরা আছে, বাবা মা ছাড়া শিশুদেরকে অন্যর হাতে দিবেন না। আবারও বলছি, বাবা মা সবসময় শিশুদেরকে নিজেদের দায়িত্বে রাখবেন। চাচা, খালু, মামা, মামি, দাদা, দাদি, কাউকে বিশ্বাস নেই। ভাতিজা, মামাতো ভাই, ফুফাতো ভাই, কাউকে বিশ্বাস নেই। ঠিক আছে? সিনিয়ররাও, মুরব্বীরাও শিশুদেরকে যখন আদর করেন, তখন কেন করেন, কী উদ্দেশ্যে করছেন সেটাও কিন্তু বুঝবেন, খেয়াল রাখবেন। শিশুকে আপনার সাথে রাখুন সবসময়, বিশেষ করে বাবা মা, ভাই বোন, যাতে তারা একসাথে থাকতে পারে। একসাথে দেখে রাখবেন ছোট্ট শিশুটি কোথায় আছে, কী করছে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।